যারা মিস্ট্রি থ্রিলার মুভি পছন্দ করো তারা একদম ঠিক ভিডিও ক্লিক করেছো। আমরা সকলেই জানি হিন্দি সিনেমার সাসপেন্সের তুলনায় সাউথ ইন্ডাস্ট্রির সাসপেন্স মুভিগুলো অনেক বেশি ভালো হয়, আর মালায়ালাম মুভির তার সাসপেন্সের জন্যই বেশি বিখ্যাত। একটা মুভি শুটিং চলাকালীন একটা জুনিয়র আর্টিস্ট হঠাৎ করে উধাও হয়ে যায়। তারপর 40 বছর পর এক গভীর অরণ্যের ভেতর থেকে তার কঙ্কাল উদ্ধার করা হয়। তবে সেদিন কি হয়েছিল তার সাথে জানতে হলে সঙ্গে থাকতে হবে। তার আগে বলে রাখি, আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা, তোমরা দেখছো ফিল্ম স্ন্যাপ। যারা চ্যানেলে নতুন আছো এই ধরনের আরও ভিডিওর জন্য ঝটপট সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও, আর যারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসে তাদেরকে শেয়ার করো। কাহিনীর শুরুতেই রাজেন্দ্রন নামে এক ব্যক্তিকে দেখানো হয়, যে গভীর অরণ্যের সামনেই তার ড্রাইভারকে দাঁড় করিয়ে ভেতরে ঢুকে যায়। সম্প্রতি রাজেন্দ্রন তার ডাক্তারের কাছে জানতে পেরেছে তার মৃত্যু আসন্ন, তাই মৃত্যুর মুখে দাঁড়িয়ে সে একটা ভিডিও তোলে এবং ভিডিওতে সে বলে যে সে একটা ভুল করেছে, আর যেই জন্য সারা জীবন তাকে পস্তাতে হয়েছে। কোনোদিন সে সুখে শান্তিতে ঘুমাতে পর্যন্ত পারেনি। 40 বছর আগে রাজেন্দ্রন এবং ভিনসেন্ট মিলে একটি নিরপরাধ মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। যখন মেয়েটিকে তারা মাটি চাপা দিচ্ছিল তখন মেয়েটি জীবিত ছিল, কিন্তু পয়সার লোভে তারা অন্ধ হয়ে গেছিল। এই ভিডিওটা রাজেন্দ্রন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়, তারপরে সেখানেই বসে নিজেকে শেষ করে দেয়। তখনই আওয়াজ পেয়ে ড্রাইভার দৌড়ে গিয়ে দেখে যে রাজেন্দ্রন নিজেকে শ্যুট করে শেষ করে ফেলেছে। তৎক্ষণাৎ পুলিশে খবর দিলে লোকাল অফিসার বিবেক সেখানে চলে আসে এবং পর্যবেক্ষণ করতে শুরু করে। ঘটনা শিফট হয় এবং বিখ্যাত এলিস জুয়েলার্সের মালিক ভিনসেন্টকে দেখানো হয়। ভিনসেন্টের স্ত্রীর নাম এলিস, যে এখন খুবই অসুস্থ এবং তার নামেই সমস্ত ব্যবসা। তখনই ভিনসেন্টের ছেলে এসে জানায় যে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং যেখানে রাজেন্দ্রন নামে এক ব্যক্তি তার বাবার নাম তুলে এক মৃত্যুর ষড়যন্ত্রের কথা সকলের সামনে বলে গেছে। ভিনসেন্টের ছেলে ব্যাপারে জানতে চাইলে ভিনসেন্ট তার ছেলেকে এ ব্যাপারে মাথা ঘামাতে বারণ করে দেয়। এদিকে রাজেন্দ্রন তার ভিডিওতে বলে গেছিল যে এখানেই ওই মৃতদেহটা লুকিয়ে রেখেছিল তারা, তাই সেখানেই খোদাই কার্য শুরু হয়। তবে তখনই বৃষ্টি শুরু হয়ে যায় এবং কিছুই খুঁজে পাওয়া যায় না। তবে কিছুক্ষণের মধ্যেই অফিসার বিবেক দেখে ওখানে একটা কাপড়ের টুকরো। সেটা দেখে তার সন্দেহ হলে সে নিজেই খোদাই কার্যে নেমে পড়ে এবং তারপরেই সে উদ্ধার করে একটা কঙ্কাল। এই কঙ্কালের সাথে সাথেই উদ্ধার হয় একজোড়া নূপুর, যেটা দেখে সকলেই মনে করে যে এইটা হয়তো কোনো মহিলার কঙ্কাল। এরপর এক্সামিনের রিপোর্ট পাওয়া যায় যে 16-17 বছরের একটি মেয়ের কঙ্কাল এটা। 40 বছর আগে সত্যিই তাকে এই জায়গায় কবর দেওয়া হয়েছিল। বিবেকের সিনিয়র অফিসার বিবেককে এই কেসটার দায়িত্ব দেয়। কেসটার দায়িত্ব পেয়ে বিবেক প্রথমে রাজেন্দ্রনের ডক্টরের সাথে দেখা করতে যায় এবং জানতে পারে যে রাজেন্দ্রনের কঠিন অসুখ করেছিল এবং খুব তাড়াতাড়ি সে মৃত্যুর মুখেই এগিয়ে যাচ্ছিল। বিবেক তার টিমের সাথে 40 বছর আগেকার সমস্ত মিসিং রিপোর্টগুলো খুঁজে দেখছিল। অন্যদিকে বিবেকের গার্লফ্রেন্ড শ্রীমাও একজন সাংবাদিক ছিল, তাই সেও পুরনো খবরের কাগজ কেটে কিছু কাটিং বের করে এনে দেখায় বিবেককে। সেই সময় যারা নিখোঁজ ছিল সেই ধরনের পেপার কাটিং এনে সে বিবেককে দিলে বিবেক সেই অনুযায়ী কাজ শুরু করে দেয়। বিবেক আর তার টিম মিলে প্রত্যেক বাড়িতে গিয়েই খোঁজ খবর চালায় এবং ওই নূপুরটা দেখালে কেউই সেটা চিনতে পারে না। এই বৃদ্ধ ব্যক্তির মেয়ে 40 বছর আগে নিখোঁজ হয়ে গেছিল, তখন তারও বয়স ছিল 16-17 বছর। তাকে সেই পায়েলটা দেখাতেই বৃদ্ধ ব্যক্তি কাঁদতে শুরু করে। ওই বৃদ্ধ জানায় এটা তার মেয়েরই ছিল। এরপর জুয়েলার্স ভিনসেন্টের একটা পুরনো ফটো নিয়ে সে আগে যেখানে থাকতো সেখানে খোঁজ খবর নিতে যায় বিবেক, এবং সেখানে তার সাথে দেখা হয় ভিনসেন্টের কাজিনের সাথে। সে বিবেককে জানায় যে ভিনসেন্ট ছোটবেলায় পড়াশোনায় খুব ভালো ছিল, তবে তাদের আর্থিক অবস্থা ভালো না থাকায় ফাদার তাকে নিজের সাথে রাখতো এবং তার পড়াশোনার যাবতীয় খরচ সেই বহন করত। তবে 40 বছর আগে ভিনসেন্টের সাথে ভালো কিছু একটা হয়েছিল, যার পর সেই ব্যবসা শুরু করে। এরপর বিবেক ভিনসেন্টকে ডেকে পাঠায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কোনো কথায় সেইভাবে জবাব দেয় না এবং পুরো ঘটনাটায় সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায়।
এদিকে দুদিন পরেই খবর আসে যে বৃদ্ধ ওই নুপুরটা নিজের মেয়ের বলে দাবি করেছিল সে মারা গেছে। অফিসার তড়িঘড়ি করে সেখানে গেলে তার ছেলে জানায় যে তার বাবা তার মেয়ের অপেক্ষায় দিন গুনছিল। তবে সে বুঝতে পেরেছে তার মেয়ে মারা গেছে, তারপরেই সে মারা যায়। ওই ব্যক্তি জানায় যে ওই নুপুরটা তার বোনের ছিল না, তার বাবা ভুলবশতই সেটা বলেছে। আসলে কোনো মানুষ মারা গেছে এটা মেনে নেওয়া সহজ, কিন্তু কোনো মানুষ ফিরে আসবে তার অপেক্ষায় দিন গোনা খুবই কঠিন সময়। তবে অফিসার বিবেক অনেকটা এগিয়ে যেন আবার ঠিক একই পজিশনে দাঁড়িয়ে আছে, সে কোনো ক্লুই খুঁজে পাচ্ছে না। তবে পুরনো ফাইলগুলো আবার ঘাঁটতে শুরু করে দেয় অফিসার। একটা কেস ফাইলে অফিসার বিবেক দেখে যে একটি জুনিয়র আর্টিস্টের নামে একটি ফ্রড কেস দায়ের হয়েছিল। যে ব্যক্তি এই কেসটা করেছিল তার সাথে দেখা করতে যায় অফিসার বিবেক। এই ব্যক্তির নাম চন্দ্রপাম। আসলে এই চন্দ্রপাম ছিল জুনিয়র আর্টিস্টদের কাস্টিং ম্যানেজার। চন্দ্রপাম জানায় সেই সময় বিখ্যাত অ্যাক্টর মামুত্তির একটি সিনেমা আসতে চলেছিল এবং সেই সিনেমায় কাজের জন্য কিছু জুনিয়র আর্টিস্টকে কাস্টিং করে এনেছিল এই চন্দ্রপাম। তবে রেখা নামের একটি মেয়েকে সে কাস্টিং করেছিল এবং যখন গানটা শুটিং হচ্ছিল তখন গানটা শুটিংয়ের সময় সে প্রথম দিকেই দাঁড়িয়েছিল। তবে দুদিন শুটিং করার পর ওই মেয়েটিকে আর খুঁজে পাওয়া যায়নি, মেয়েটি উধাও হয়ে গেছিল। আর যেহেতু দুদিন শুটিং হয়ে গেছিল তাই ওই মেয়েটি ওইখানে থাকায় তাদের খুব সমস্যায় পড়তে হয়েছিল। এই চন্দ্রপামকে ডিরেক্টর অনেক বকাঝকা করেছিল, তাই চন্দ্রপাম ওই মেয়েটির নামে ফ্রড কেস করে দিয়েছিল। চন্দ্রপাম বিবেককে একটা পুরনো ভিডিও দেখায় এবং যেখানে পরিষ্কার রেখাকে দেখা যাচ্ছিল। রেখা 16-17 বছরের একটা ইনোসেন্ট মেয়ে, যার চোখে ছিল অনেক স্বপ্ন। বিখ্যাত অভিনেতা মামুট্টির সাথে অভিনয় করতে চেয়েছিল সে। রেখা একবার চন্দ্রপামের কাছে জানতে চেয়েছিল যে মামুট্টির সাথে তার কি কোনো ডায়লগ ডেলিভারি আছে। তবে চন্দ্রপাম তাকে জানায় সে যদি ভালো কাজ করে তাহলে সে সবার নজরে পড়বে এবং তাতে বড় চান্স সে পেলেও পেতে পারে। এই মুভিতে একটা নানের অভিনয় করেছিল রেখা। রেখার একটা স্কেচ তৈরি করা হয়, তবে জুয়েলার ভিনসেন্টের কাছে তার অ্যাসিস্ট্যান্ট সেই স্কেচটা নিয়ে গিয়ে দেখায় এবং বলে যে এই মেয়েটি নিখোঁজ হয়ে গেছিল 40 বছর আগে এবং একেই খুঁজে বার করার চেষ্টা করছে বিবেক। এই কথাটা শুনে ভিনসেন্টের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট হয়ে দাঁড়ায়। এদিকে অফিসার বিবেক সেই সময়কার ওই মুভি সম্পর্কে যতগুলো ভিডিও ছিল সবই সে ভালোভাবে দেখছিল। এরপর সেই মুভির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সাথে বিবেক দেখা করতে যায় এবং তাকে রেখার ছবি দেখিয়ে জানতে চায় ওর সম্পর্কে। ওই ব্যক্তি জানায় যে রেখা ওই মুভিতে কোরাসের একটা ছোট্ট অভিনয় করেছিল। তবে দুদিন শ্যুট হওয়ার পরেই খুব বৃষ্টি শুরু হয়ে যায় আর সেদিন কাজটা বন্ধ হয়ে যাওয়ায় কাজটা তারা শেষ করতে পারেনি। নেক্সট দিন থেকে ওই মেয়েটিকে তারা কেউই ফ্লোরে দেখেনি, যার ফলে তাদের অনেক অসুবিধায় পড়তে হয়েছিল। অন্যদিকে দুজন ব্যক্তি চন্দ্রপামকে ড্রিঙ্কস করায় এবং তারপর তাকে জলে ডুবিয়ে মেরে ফেলে। পরের দিন চন্দ্রপামের দেহ উদ্ধার করা হয়। এদিকে সেদিনই বিবেককে এই কেসটা থেকে সরিয়ে দেওয়া হয়। এর কারণ বিবেক কিছুই জানে না। তবে বিবেকের এক সহকর্মী তাকে সাহস জুগিয়ে বলে এই কেসটা থেকে তোমাকে সরিয়ে দিলেও তুমি ভেতরে ভেতরে এই কেসটার প্রোগ্রেস করতে পারো, কারণ তার ধারণা এই কেসটার সাথে হয়তো কোনো বড় মানুষের নাম জড়িয়ে আছে, তাই তাকে এই কেসটা থেকে সরিয়ে দেওয়া হলো। এরপর বিবেক এক সাংবাদিকের সাথে দেখা করতে যায় যে সেই সময় ওই মুভিটা সম্পর্কে লিখেছিল এবং তার পত্রিকায় কিছু ছবিও প্রকাশিত হয়েছিল। ওখানেই কয়েকটা ছবি পায় বিবেক এবং যেই ছবিটায় একটা সত্যি করে নানের ছবিও সে পেয়েছিল এবং তার সাথেই বিবেক দেখা করতে যায়। ওই মহিলা বিবেককে জানায় যে ওই ছবিতে তারই ফটো রয়েছে এবং তার সাথে রেখার আলাপ হয়েছিল কয়েকদিনের জন্য। তবে রেখা তার সাথে ফ্রড করেছিল। তিনি জানান তিনিও অল্প বয়সে মামুট্টির ফ্যান ছিল, তাই তাদের চার্চের কাছেই যখন তাদের শুটিংটা শুরু হয় তিনি মামুট্টিকে দেখতে যাওয়ার পারমিশন চেয়েছিল তাদের সিস্টারের কাছে, তবে তার সেরকম কোনো অনুমতি দেয়নি তাকে যাওয়ার জন্য। এদিকে রেখা একটা ছোট্ট রোলে অভিনয়ের সুযোগ পেয়েছিল এবং সেদিন যখন মামুট্টি শুটিং ফ্লোরে আসে তখন তাকে দেখার জন্য দৌড়াচ্ছিল রেখা। তখনই তার জামাটা ছিঁড়ে যায়।
রেখা খুবই ভয় পেয়ে গিয়ে টেলারের কাছে যায় জামাটা স্টিচ করানোর জন্য। তবে টেলারের কাছে তখন অনেক কাজ থাকায় সে ধমকে ফিরিয়ে দেয় রেখাকে। রেখা কি করবে কিছুই ভেবে উঠতে পারছিল না। তখনই তার চোখ পড়ে সামনে কটা জামা কাপড় শুকনো করতে দেওয়া হয়েছিল নানদের। সেখানে দৌড়ে যায় রেখা এবং ওই নানের কাছে রিকোয়েস্ট করতে থাকে। ওই নান মনে করেছিল যে রেখা মামুট্টির সাথে তাকে দেখা করাতে পারে। রেখাও তাকে প্রমিস করে যে মামুট্টির সাথে তাকে কথা বলিয়ে দেবে। সুযোগ নিয়ে রেখা ওই নানের কাছে তার একটা পোশাক চাইলে ওই নানও হাসি মুখে তাকে পোশাকটা দিয়ে দেয় এবং পরের দিনই রিহার্সালের সময় সেখানে পৌঁছে যায় ওই নান এবং রেখা তাকে দেখে একটু ঘাবড়ে যায় এবং ছুটে গিয়ে তার সাথে দেখা করে তাকে জানায় যে মামুট্টি এখন একটা শুটিংয়ে বিজি আছে এবং তারপরে তিনি লাঞ্চ সারবেন, সুতরাং অনেক দেরি হয়ে যাবে। তারপরে ওই নান বলে যে আমার কোনো প্রবলেম নেই। রেখা তার কাছে সরি বলে এবং তাকে জানায় যে সে একজন জুনিয়র আর্টিস্ট, তার কোনো ক্ষমতাই নেই মামুট্টির সাথে তাকে দেখা করানোর। ঠিক তখনই মামুট্টির সাথে দেখা করতে আসে এক সাংবাদিক এবং তখনই মামুট্টি তাদের সামনে দিয়ে যাচ্ছিল এবং তাদের কিছু ফটো ক্লিক হয়ে যায় এবং সেই ছবিটাই তখন সংবাদ মাধ্যমে ছাপা হয়। এইভাবে ওই নানের সাথেই রেখার আলাপ পরিচয় হয় এবং মাঝে মধ্যেই সে রেখার সাথে দেখা করতে যেত শুটিং ফ্লোরে। সেদিনও শুটিং চলছিল এবং হঠাৎ করেই খুব জোরে বৃষ্টি নেমে পড়ে, তাই শুটিংয়ের কাজ বন্ধ করতে হয় এবং ওই নান রেখাকে সে রাতে নিজের সাথে নিয়ে যায়। সে বলে আমি তোমার জন্য অ্যারেঞ্জমেন্ট করে এসেছি, তুমি আমার সাথেই যাবে, কোনো অসুবিধা হবে না। এই বলে সে রেখাকে নিজের সাথে নিয়ে যায় এবং খাওয়া দাওয়ার পর রেখা শুতে চলে যায় এবং পরের দিন সকালে তারা যখন ঘুম থেকে ওঠে এক কাজের মেয়ে তাদের জানায় যে ফান্ডের সব টাকা চুরি হয়ে গেছে এবং রেখাকেও আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই সবাই মনে করে যে একটা অপরিচিত মেয়েকে এখানে এনে সে ঠিক করেনি এবং এই ব্যাপারটা জানাজানি হলে কেউ আর চার্চে অনুদান দেবে না, তাই এই কথাটা চেপে যায় সকলে। অন্যদিকে ভিনসেন্টের স্ত্রী এলিসের খুবই শরীর খারাপ হয় এবং তাকে ভর্তি করানো হয় নার্সিংহোমে। তখনই ভিনসেন্ট জানতে পারে যে বিবেক তার কাজে অনেকটাই এগিয়ে গেছে। আসলে ভিনসেন্ট বিবেকের ওপরে নজর রাখছিল। এদিকে বিবেক পরের দিন আবার সেই নার্সের সাথে দেখা করতে যায় এবং ওই নার্স তাকে জানায় যে সেদিন যারা যারা ছিল তার একটা লিস্ট তৈরি করেছে তিনি। তাদের মধ্যে কিছুজন মারা গেছে, আবার কিছুজন কয়েক মাস কাজ করার পরে সেখান থেকে ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে গেছিল। এরপর বিবেককে তার টিমের একজন ফোন করে জানায় যে ভিনসেন্টকে কিছুদিন ধরেই এক ব্যক্তি ফোন করছিল, তবে সেই নাম্বার দিয়ে শুধুমাত্র ভিনসেন্টের সাথেই কল করা হয়। সেই কল লোকেশনটা সে বিবেককে জানিয়ে দিলে বিবেক তড়িঘড়ি সেখানে পৌঁছায় এবং দুজন ব্যক্তিকে মারধর করে তাদের থেকে কথা আদায় করার চেষ্টা করে। তারা প্রথমটায় কিছু বলতে চায়নি, তবে তারপরে তারা স্বীকার করে নেয় যে তাদের মধ্যে একজনের বাবাকে একদিন রাত্রিবেলা দেখা গেছিল কোনো একটি মেয়েকে রাতের অন্ধকারে তারা কোথাও একটা নিয়ে যাচ্ছে। সেখানে 4 জন ছিল। তারা মনে করেছিল যে তার বাবা হয়তো কাছেই শুটিং চলছিল এবং সেই মুভিরই অভিনয় করছিল। তবে ওই মুভিটা রিলিজ হওয়ার পর তারা বারংবার দেখেছিল যে ওরকম কোনো সিনই তারা দেখতে পায়নি। তারপর 40 বছর কেটে গেছে এবং কিছুদিন আগে যখন জঙ্গলে শুনেছে যে একটি কঙ্কাল পাওয়া গেছে, তারা মনে করেছিল হয়তো সেটা কোনো সিনেমার শুটিং না, সেটা সত্যি করে। তাই নিজের বাবাকে জিজ্ঞাসা করেছে। তখন অসুস্থ অবস্থায় ছিল তাদের বাবা এবং সব কথাই তাদের খুলে বলে। তারপর তার বাবা মারা যায় এবং একটা পুরনো মোবাইলে একটা নতুন সিম ভরে তারা ভিনসেন্টকে কল করত এবং তার থেকে কিছু টাকাও হাতিয়েছিল। এসব কথা শুনে বিবেক তাদের রাজ সাক্ষী হতে বলে, তাতে তাদের সাজা কিছুটা কম হবে। আর কিছু করার ছিল না, তাই তারাও রাজি হয়ে যায়। অফিসার বিবেক খবরটা তার সিনিয়রকে জানায়। এদিকে তার গার্লফ্রেন্ড শ্রীমা এই নিউজটা খবরের কাগজে ছাপিয়ে দেয়। পরের দিনই ওই লোক দুটোর সাথে অফিসার বিবেক যখন কথা বলতে যায় তখন তাদের মৃত অবস্থায় পায়। ওই 2 ব্যক্তিকেই মেরে ফেলা হয়েছিল। দুজনেরই দেহ উদ্ধার করে অফিসার বিবেক। এই দুজনের মৃত্যুর পিছনে যে ভিনসেন্টের হাত আছে সেটা অফিসার বিবেক ভালো মতোই বুঝতে পারে।
বিবেক সেদিনকে বসে আবারও সেই পুরনো ফুটেজগুলো দেখতে শুরু করে এবং সেখানে একটা লোককে সে দেখতে পায় যার চোখে কিছুটা প্রবলেম আছে। অফিসার বিবেকের মনে পড়ে যায় সেদিন যখন ভিনসেন্টের খোঁজ খবর নিতে গেছিল সেখানে এক ব্যক্তির সাথে তাদের আলাপ হয়েছিল, সেই ব্যক্তিরও চোখে সেম প্রবলেম সে দেখেছিল। তাই আর সময় নষ্ট না করে বিবেক সাথে সাথেই সেই ব্যক্তির সাথে দেখা করতে যায় এবং একটা পুরনো ফটো তাকে দেখালে সে বলে সেটা তার বাবার ফটো এবং সে খুবই অসুস্থ। বিবেক তার সাথে কথা বললে ওই ব্যক্তি প্রথমটা তাকে কিছু বলতে চায় না। তখন বিবেক জানায় এই ঘটনার সঙ্গে যারা সম্পর্কিত আছে তাদের একে একে মরতে হয়েছে, সুতরাং আপনি যদি সবটা কনফেস করেন আপনার প্রাণের দায় আমি নেব, আমি আপনাকে সুরক্ষা দেব। তখন ওই ব্যক্তি বিবেককে জানায় যে পুষ্পম নামের একটি মহিলা কাজ করত চার্চে, ভিনসেন্টও সেই চার্চেই থাকতো, ফাদার তার দেখাশোনা করত। ভিনসেন্ট আর পুষ্পমের মধ্যে একটা রিলেশন তৈরি হয়, তবে তারা সবসময় প্ল্যান করতো এই চার্চ থেকে কিভাবে বেরোনো যায়। পুষ্পম ভিনসেন্টকে জানিয়েছিল চার্চের ফান্ডে অনেক টাকা, যেটা দিয়ে তারা স্বাস্থ্যকেন্দ্র গড়ে তুলবে, তবে সেই টাকা যদি তারা নিয়ে ফেলতে পারে তাহলে তাদের জীবন বদলে যাবে। আর এই টাকাটা নিয়ে তারা যদি পালিয়ে যেতে চায় সব দোষ তাদের ঘাড়ে পড়বে আর পুলিশ কখনো না কখনো তাদের ঠিক ধরে ফেলবে। এই টাকা চুরির দোষটা তারা অন্য কারোর নামে দিতে চেয়েছিল, সেই অনুযায়ী আলমারির চাবির একটা ডুপ্লিকেট চাবি তারা বানিয়ে ফেলেছিল এবং পুষ্পম সেদিন জানতে পেরেছিল যে তাদের চার্চে একটা নতুন মেয়েকে আনা হবে। আর তখনই সে ঠিক করেছিল যে সমস্ত দোষ ওই নতুন মেয়েটির ওপরই চাপিয়ে দেবে। সেই অনুযায়ী রান্নায় ঘুমের ওষুধ মিশিয়েছিল যাতে সকলে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে এবং তাদের কাজ করতে সুবিধে হয়। রাতে সকলেই সেই ঘুমের ওষুধ মেশানো খাবারটা খেলেও রেখা সেই খাবারটা খায়নি, তাই পুষ্পমের চিন্তা হচ্ছিল যে সে তো জেগে যাবে। রাতে সকলে ওই খাবার খেয়ে গভীর ঘুমে চলে গেলে পুষ্পম পৌঁছে যায় রেখার ঘরে এবং রেখাকে শেষ করে ফেলে, আর কেউ কোনো টেরও পায় না। তারপর রাতের অন্ধকারে রেখার মৃতদেহকে তারা যখন টেনে নিয়ে যাচ্ছিল তখনই রাজেন্দ্রন আর এই ব্যক্তি চলে আসে এবং তাদের দেখে ফেলে। তারপরে সেখানে চলে আসে তাদের কেয়ারটেকার। সকলেই ঘটনা জানতে পারলে ভিনসেন্ট সবাইকে টাকার লোভ দেখায় এবং তারা চারজনে মিলে রেখাকে নিয়ে যায় গভীর জঙ্গলের ভেতর এবং তারপরে তার মৃতদেহকে মাটি খুঁড়ে ভেতরে রেখে দেয়। তবে তখনই রেখার পাটা নড়ে ওঠে। তারা সকলেই বুঝতে পেরেছিল রেখা হয়তো বেঁচে আছে, কিন্তু তবুও তাদের লোভ তাদের থামায়নি। তারা লোভের বশবর্তী হয়ে জীবিত রেখার গায়েই মাটি চাপা দিয়ে দেয়। এরপর 3 মাস পুষ্পম আর ভিনসেন্ট ওখানেই কাজ করে। তারপরে তারা বোম্বাই চলে আসে এবং সোনার ব্যবসা শুরু করে। আজ এত বছর পরে এই পুরনো ঘটনা সবটা কনফেস করে এই ব্যক্তি। পুরো ঘটনা শুনে অফিসার বিবেক একটা ফুলের বোকে পাঠায় এলিসকে এবং যার মধ্যে লেখা ছিল গেট ওয়েল সুন পুষ্পম। আসলে পুষ্পমই নিজের নাম পরিবর্তন করে এলিস হয়েছে। আর এই মেসেজটা দেখে তারা বুঝতে পেরে গেছিল যে অফিসার বিবেক সবটা জানতে পেরে গেছে। অফিসার বিবেক চার্চে থাকা পুষ্পমের পুরনো জিনিসপত্র ঘাঁটতে ঘাঁটতে একটা এমব্রয়ডারি করা কাপড় পায়, যেই লোগোটা তাদের এখন রয়েছে এলিস জুয়েলারির সিম্বল হিসেবে। এদিকে পুষ্পমের বুদ্ধিতে অফিসার বিবেকের অ্যাক্সিডেন্ট করানো হয়, তবে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেও অফিসার বিবেক বেঁচে যায়। এদিকে প্রতিদিনই খবরের কাগজে এই বিষয়টা নিয়ে লেখালেখি হচ্ছিল। একজন সিনিয়র অভিনেতা খবরের কাগজে এই ঘটনা পড়ে যোগাযোগ করে শ্রীমার সাথে। তারা যখন দেখা করতে যায় ওই ব্যক্তি তাদের জানায় যে সে যখন জুনিয়র আর্টিস্ট ছিল তখন একটি মেয়ে যার নাম ছিল রেখা, সে তাদের চিঠি লিখত। অভিনেতা হিসাবে ওটাই ছিল তার প্রথম অ্যাপ্রিসিয়েশন, তাই সে ওই চিঠিটা খুব যত্ন করে রাখত এবং ওই চিঠি যে লিখেছিল সে সেই সময় 16-17 বছরই একটি মেয়ে ছিল এবং সে বলেছিল তারও অভিনয় নামার ইচ্ছা আছে। এবং ওই রেখাও মামুট্টি স্যারের খুবই ভক্ত ছিল এবং সে একবার চিঠিতে বলেছিল যে মামুট্টি স্যারের একটা অটোগ্রাফ তাকে পাঠাতে, তবে সে সেটা করার আগেই আর তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, কারণ সে একবার রেখাকে অ্যাডভাইস দিয়েছিল যে আগে পড়াশোনা শেষ করতে তারপরে অভিনয় নিয়ে ভাবতে। তারপর হয়তো রেখা তার ওপর রাগ করেছে বা কোনো কারণে হয়তো চিঠিটা রেখার হাতে পৌঁছায়নি। রেখা আর রিপ্লাই তাকে কোনো দিনও করেনি।
তবে এই অভিনেতা অফিসার বিবেককে রিকোয়েস্ট করে সে যাতে সেই জায়গায় একবার গিয়ে খোঁজ নেয়। সে জায়গাটা ছিল কন্যাকুমারীর একটা ঠিকানা, যেখানে সময় নষ্ট না করেই বিবেক পৌঁছে যায়। সেখানে এখন থাকে এক মাঝবয়সী মহিলা, যার সাথে কথা বলে বিবেক জানতে পারে রেখা এই মহিলার দিদি ছিল। তার বাবা মা একদিন কন্যাকুমারীতে এসে বসবাস শুরু করে এবং রেখার সিনেমার ওপরে খুবই ঝোঁক ছিল। বাবাকে রিকোয়েস্ট করে তারা দুই বোন বাড়িতে টিভি আর ভিসিআর কেনে এবং রেখা মামুট্টি স্যারের একটা সিনেমা বারংবার দেখে এবং তার প্রতি খুবই ইন্টারেস্ট ছিল, তার নায়িকা হতে চাইতো বারংবার। নাচ গান করতে রেখা খুবই ভালোবাসতো এবং মুখস্থ করে মামুট্টি স্যারের হিরোইনের ডায়লগগুলো বলতো। এদিকে রেখা বিভিন্ন সময় বিভিন্ন অভিনেতাকে চিঠি লিখত, এটা তার শখ ছিল এবং মামুট্টি স্যারকেও সে কয়েকবার চিঠি লিখেছে। তবে তাদের মধ্যে একজন রেখাকে রিপ্লাই দিত। রেখা তাতে খুবই আনন্দ পেত। তবে তার বাবা একদিন সেই চিঠি পায় এবং রেখার ওপরে খুবই রাগ করে, রেখার গায়েও হাত তোলে। তবে সেদিন রাতের পর থেকেই রেখাকে আর তারা দেখতে পায়নি। রেখা বাড়ি ছেড়ে চলে গেছিল। ওই মহিলা জানায় তার বাবা মার মৃত্যুর পর সে এখানেই নিজের সংসার পেতেছে, কারণ সে তার দিদির অপেক্ষা করছে। কখনো না কখনো সে জানে তার দিদি হয়তো ফিরবে। তখনই অফিসার বিবেক সেই নুপুরটা দেখালে ওই মহিলা সেটা চিনতে পারে এবং কেঁদে ফেলে। এদিকে ভিনসেন্টের ছেলেকে ডাকা হয় এবং পুষ্পমের পুরনো ছবি দেখালে সে সেটা চিনতে পারে। এদিকে পুষ্পম আর ভিনসেন্ট দুজনেই বুঝে গেছিল যে তারা ধরা পড়ে গেছে, কখনো না কখনো তাদের অ্যারেস্ট হতেই হবে। এদিকে পুষ্পম চায় না যে তাকে এখান থেকে কোথাও পাঠিয়ে দেওয়া হোক, ভিনসেন্ট তাকে মুক্তি দেয়। এদিকে ওই কঙ্কালের সাথে রেখার বোনের ডিএনএ স্যাম্পেল ম্যাচ করিয়ে তারা কনফার্ম করে যে ওটা রেখারই কঙ্কাল ছিল। এরপরেই অফিসার বিবেক পৌঁছে যায় ভিনসেন্টকে অ্যারেস্ট করতে এবং সকলের সামনে ভিনসেন্টকে অ্যারেস্ট করা হয়। এরপর সসম্মানে রেখার দেহাবশেষে সমাধি দেওয়া হয়। যাওয়ার আগে বিবেক রেখার বোনের হাতে একটা এনভেলপ দেয় রেখার সমাধির পাশে রাখার জন্য, যার মধ্যে ছিল অভিনেতা মামুট্টির অটোগ্রাফ, যেটা পাওয়ার বরাবরের ইচ্ছে ছিল রেখার। আর এখানেই শেষ হয় আজকের মুভি। কাহিনীটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা এই ধরনের মুভি দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে আরও কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো।